নমস্কার বন্ধুরা, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি আপনাদের সবাইকেই স্বাগত। আপনারা জানেন যে সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ কিছু অংশ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। আর এই সেকশনে সরাসরি প্রকল্প, বিশেষ করে নারী এবং শিশু কল্যাণ প্রকল্প, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সিলেবাস অনুযায়ী আসবেই, ঠিক আছে। তো সরাসরি প্রশ্নে আসা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্যের? সবাই জানো কন্যাশ্রী প্রকল্প অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যে, ঠিক আছে। আর এটা কিন্তু কত সালে শুরু হয়েছিল, যদি এই কোশ্চেনটা থাকে তাহলে এটা কিন্তু 2013 সালে শুরু হয়েছিল, ঠিক আছে। আর এই কন্যাশ্রী প্রকল্পটা কিসের জন্য শুরু করা হয়েছে না, যাতে মেয়েদের যে কি করা হয়, 18 বছর বয়সে যে মেয়েরা যে বাল্যবিবাহ রোধ করতে আর যে মেয়েদের শিক্ষা উন্নত করতে এটা কিন্তু শুরু করা হয়েছিল। আর 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের বার্ষিক বৃত্তি প্রদান করে, যারা স্কুলে থাকে এবং অবহেলিত থাকে, ঠিক আছে। তাদের জন্য এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো। দ্বিতীয় প্রশ্ন বলছে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে নিয়োগ করেন? তাহলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে নিয়োগ করেন না, আমরা জানি রাষ্ট্রপতি হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে। যেমন ব্যাখ্যা কি বলছে দেখো, ন্যাশনাল কমিশন ফর ওমেন্স NCW এর চেয়ারপারসন এবং সদস্যরা ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয়। বোঝা গেল? চেয়ারপারসন এবং সদস্যদের 3 বছর মেয়াদ থাকে। NCW একটি স্বাধীন সংবিবদ্ধ সংস্থা যারা নারীর অধিকার রক্ষা করে এবং প্রচার করে এবং সরকারকে নীতি সুপারিশ প্রদান করে, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নতে আসা যাক। পরের প্রশ্নে কি বলছে দেখো, ন্যাশনাল জেন্ডার বাজেটিং শুরু হয় কোন সালে? তাহলে ন্যাশনাল জেন্ডার বাজেটিং শুরু হচ্ছে 2005 সালে। ন্যাশনাল জেন্ডার বাজেটিং মানে ভারতের 2005-06 সাল থেকে শুরু হয়েছিল এবং এটি একটি প্রক্রিয়া যেখানে সরকারি বাজেট লিঙ্গ দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা হয় এবং নারী ও পুরুষের চাহিদা পূরণের জন্য সম্পদ বরাদ্দ করা হয়, ঠিক আছে। এর লক্ষ্য হলো লিঙ্গ সমতা অর্জনের জন্য বাজেটে নীতি এবং কর্মসূচিতে লিঙ্গ দৃষ্টিভঙ্গি একীভূত করা। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নে আসা যাক। ICDS পরিকল্পনা কার জন্য? শিশু এবং মহিলাদের জন্য এটা পরিকল্পনা। আইসিডিএস এর ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে। কী হবে ICDS এর ফুল ফর্ম? না, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা কত সালে শুরু হয়েছিল না, 1975 সালে এটা কিন্তু চালু করা হয়েছিল। এটা কিসের জন্য চালু করা হয়েছিল না, 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের জন্য এটি একটি ব্যাপক প্রকল্প, ঠিক আছে। এটি পুষ্টি, স্বাস্থ্য পরীক্ষা, তারপরে টিকাকরণ, ঠিক আছে, পাক বিদ্যালয় শিক্ষা এবং স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা প্রদান করে। বোঝা গেল? ICDS অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয় এবং শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন নম্বর 55 কি বলছে দেখো, সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর ওমেন কোন প্রকল্প? এটা কিন্তু একটা স্টেপ প্রকল্প। এটা কি প্রকল্প? এটা স্টেপ প্রকল্প। স্টেপের ফুল ফর্মও আসতে পারে। ফুল ফর্ম কি দেখো, সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর ওমেন। স্টেপের ফুল ফর্ম হচ্ছে যে সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর ওমেন। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকে একটি প্রকল্প যা 1986 থেকে 87 সালে চালু করা হয়েছিল। স্টেপ প্রকল্পটা তাহলে কত সালে চালু হয়েছিল না, 1986 টু 87, 1986 টু 87 থেকে মানে চালু করা হয়েছিল। ওকে, এই প্রকল্প দরিদ্র এবং প্রান্তিক নারীদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ প্রদান করে এবং যাতে তারা আত্মনির্ভর হতে পারে। বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ওয়ান স্টপ সেন্টার সাহায্য দেয় কি? আইনি সহায়তা করে, মেডিকেল সহায়তা করে, আশ্রয় এবং সবগুলি। ওকে, উপরের সবগুলি কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। ওয়ান স্টপ সেন্টার মানে ওয়ান স্টপ সেন্টার হচ্ছে যে সহিংসতার শিকার নারীদের সম্মিলিত সেবা প্রদান করছে। বোঝা গেছে? এদের মধ্যে কি কি রয়েছে, মানে এই ওয়ান স্টপ সেন্টারের মধ্যে কি কি রয়েছে না, চিকিৎসা সহায়তা, প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা পরীক্ষা এখানে হয়ে থাকে। পুলিশ সহায়তা রয়েছে, FIR দায়ের করতে সাহায্য করছে,
আইনি পরামর্শ এবং সহায়তা রয়েছে, মনস্তাত্ত্বিক পরামর্শও রয়েছে। এছাড়াও আর কি রয়েছে 5 নম্বর, না অস্থায়ী আশ্রয়, দ্যাট ইজ 5 দিন পর্যন্ত এখানে আশ্রয় নিতে পারবেন তোমরা। ঠিক আছে, যারা হচ্ছে যে কি নারী সহিংসতার শিকার, তারা কিন্তু এখানে পাঁচ দিন পর্যন্ত আশ্রয় নিতে পারবে। ওকে, এবং কি বলছে দেখো, ভিডিও কনফারেন্সের সুবিধাও রয়েছে, আর এটা কিন্তু 24/7 সেবা প্রদান করে। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওয়ান স্টপ সেন্টার সাহায্য দেয় কী কী জিনিস, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন দেখো, চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট অনুযায়ী মেয়েদের বিবাহযোগ্য বয়স কত সাল? 18 বছর, সবাই জানে। তাহলে এটা কিন্তু একটা সময় এসেছিল যে মেয়েদের বিবাহযোগ্য বয়স 18 বছর এবং ছেলেদের বিবাহযোগ্য বয়স হচ্ছে যে 21 বছর। 2021 সালে মেয়েদের বিবাহযোগ্য বয়স 21 বছর করার প্রস্তাব কিন্তু উঠেছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটা লাগু হয়নি। তো মেয়েদের বিবাহযোগ্য বয়স কিন্তু 18 বছর, আর ছেলেদের বিবাহযোগ্য বয়স এখনও পর্যন্ত 21 বছর রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে পরিচালনা করে কে? আইআইপিসি, ন্যাশনাল সার্ভিস হেলথ সার্ভে যে পরিচালনা করে সেটা হচ্ছে আইআইপিসি। ওকে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেস, দ্যাট ইজ আইআইপিসি, মুম্বাই দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা মুম্বাই রয়েছে, হ্যাঁ আইআইপিসি, এটা মুম্বাই দ্বারাই পরিচালিত হয়। এটা কি করে দেখো, এটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তত্ত্বাবধানে পরিচালিত একটি বৃহৎ স্কেল এবং বহু রাউন্ড সমীক্ষা। বোঝা গেল? NFHS জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত তথ্য প্রদান করে, নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোঝা গেছে? নেক্সট কোশ্চিন আসছি। নেক্সট কোশ্চিন দেখো, বলছে PMMVY প্রকল্প কার জন্য? তাহলে PMMVY প্রকল্প কার জন্য? গর্ভবতী মহিলাদের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটি। ঠিক আছে, তাহলে PMMVY ফুল ফর্মও কিছু পরীক্ষায় আসতে পারে। প্রধানমন্ত্রী মাতৃ কি বলেছে, না বন্দনা যোজনা। গর্ভবতী এবং স্তন্য দানকারী মায়েদের জন্য একটি মাতৃত্ব সুবিধা প্রকল্প। বোঝা গেল? এটা কত সালে চালু হয়েছিল, না এটা 2017 সালে চালু হয়েছিল। মনে রাখবে, PMMVY প্রকল্প কিন্তু 2017 সালে চালু করা হয়েছিল। প্রথম কি বলেছে দেখো, যেগুলো জীবিত সন্তান, তাহলে প্রথম যেগুলো জীবিত সন্তান তাদের জন্য 5,000 টাকা নগদ সহায়তা প্রদান করে। কিন্তু এই যে 5,000 টাকা, এটা 3টে কিস্তিতে দেওয়া হয়। সেই 3টে কিস্তিতে কিভাবে দেওয়া হয়, না প্রথম 3 মাসের মধ্যে গর্ভাবস্থা অবস্থান থেকে প্রথম 3 মাসের মধ্যে একটা পয়সা দেওয়া হয়, তারপরে 6 মাস গর্ভাবস্থার 6 মাস পরে একটা পয়সা দেওয়া হয়, তারপরে সন্তান জন্মের পরে এবং টিকাকরণের সময় 5,000 টাকা পূরণ করা হয়। বোঝা গেল? এই 3টে কিস্তিতে আমরা কিন্তু এটা দিয়ে থাকি। ওকে, তারপরের প্রশ্ন দেখো, নীতি আয়োগ জেন্ডার ইন্ডেক্স কোন বিষয় বিশ্লেষণ করে? অবশ্যই লিঙ্গ বৈষম্য বিষয়ে বিশ্লেষণ করে। ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিঙ্গ বৈষম্য। নীতি আয়োগ এবং জেন্ডার ইন্ডেক্স, হ্যাঁ, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে লিঙ্গ সমতার অগ্রগতি পরিমাপ করছে। এটি স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সুযোগ, রাজনৈতিক প্রতিনিধিত্ব সহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করে। এই সূচক রাজ্যগুলিকে তাদের কর্মদক্ষতা মূল্যায়ন করতে এবং লিঙ্গ সমতা উন্নত করার জন্য নীতি ও কর্মসূচি তৈরি করতে সাহায্য করছে কিন্তু। বোঝা গেল? ওকে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে সাইবার ক্রাইম এগেনস্ট ওমেন এর মধ্যে কি পড়ছে? সাইবার স্টকিং, সাইবার বুলিং, না মরফিং, না সবগুলোই? অবশ্যই এখানে কিন্তু সবগুলোই। সাইবার ক্রাইম এগেনস্ট ওমেন, এটা কিন্তু প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সবগুলো। সাইবার ক্রাইম এগেনস্ট ওমেন, হ্যাঁ, তার মধ্যে কি কি রয়েছে দেখো, সাইবার স্টকিং রয়েছে। আর সাইবার স্টকিংটা যদি কি হয়, না সাইবার স্টকিং হচ্ছে অনলাইনে অনুসরণ করছে। বোঝা গেছে? অনলাইন অনুসরণ করা এবং হয়রানি করা, মানে অনলাইনে কাউকে যদি কোনো একটা মহিলাকে অনলাইনে অনুসরণ করা, মানে হ্যাকিং এক ধরনের আর কি, এবং তাকে হচ্ছে যে থ্রেট দিচ্ছে, হয়রানি করছে। বোঝা গেল? সাইবার বুলিং কি বলছে দেখো, অনলাইনে ভয় দেখানো বা হুমকি দেখানো, এটা হচ্ছে সাইবার বুলিং। আর মরফিং কি বলছে দেখো, ছবি বা ভিডিও পরিবর্তন করে অপমান করা। আর 4 নাম্বার দেখো, অনলাইন যৌন হয়রানি আছে, আরও আছে,
ঠিক আছে, যেমন সাইবার ক্রাইম এগেনস্ট ওমেনের মধ্যে 4 নম্বর মানে আরও এক্সট্রা যদি আমি পয়েন্ট লিখেছি এখানে, অনলাইন যৌন হয়রানি আছে। তারপরে 5 নম্বর দেখো পরিচয় চুরি আছে। 6 নম্বর কী আছে, প্রতিষেধকমূলক পর্নোগ্রাফি রয়েছে। এই সবগুলোই কিন্তু ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 এবং আইপিসির অধীনে শাস্তিযোগ্য। বোঝা গেছে? ওকে, তাহলে এর সম্পর্কে যাবতীয় কোশ্চিন মানে যাই আসুক না কেন আমরা করতে পারবো, সেই জন্য কিন্তু আমরা এখানে ব্যাখ্যাটাকে সুন্দরভাবে সাজিয়েছি। ওকে, নেক্সট কোশ্চিন আসা যাক। নেক্সট কোশ্চিন বলছে, দেখো নেক্সট কোশ্চিন কি বলছে না, 213 জিআরপিসি সেকশন সম্পর্কিত কি? তদন্ত, না সাক্ষ্য প্রমাণ, না অভিযোগ, না হচ্ছে যে পকেট মার? অবশ্যই এটা কিন্তু তদন্ত হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, 2013 সিআরপিসি সেকশন সম্পর্কিত কথা যদি আমরা বলতে থাকি, তাহলে সিআরপিসি মানে হচ্ছে যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। ওকে, এর ধারা 213 অপরাধের তদন্ত এবং বিচার সম্পর্কিত। বোঝা গেল? এটি নির্দিষ্ট অপরাধের জন্য তদন্ত ও বিচার পরিচালনার পদ্ধতি নির্ধারণ করে। সিআরপিসি ভারতের ফৌজদারি আইনের প্রশাসনিক যে পদ্ধতি নিয়ন্ত্রণ করে এবং অপরাধের তদন্ত, গ্রেপ্তার, জামিন, বিচার ও শাস্তির পদ্ধতি নির্ধারণ করে। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কী আছে দেখো না, ম্যারিটাল রেপ কোন আইনে দণ্ডনীয় নয়? খুব সুন্দর একটি প্রশ্ন। ম্যারিটাল রেপ কোন আইনে দণ্ডনীয় নয়? এটা কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ আইপিসি 375 এক্সেপশন 2। ওকে, কি বলছে দেখো তো, আইপিসি 375 এক্সেপশন 2 কি বলছে না, ভারতীয় দণ্ডবিধির ধারা 375-এর এক্সপেকটেশন যেটা আছে মানে এক্সেপশন 2 অনুযায়ী কি বলতে চাইছে দেখো, 15 বছরের বেশি বয়সী স্ত্রীর সাথে স্বামীর যৌন সম্পর্ক ধর্ষণ নয়। ওকে, এর অর্থ হলো বৈবাহিক ধর্ষণ, দ্যাট ইজ ম্যারিটাল রেপ, ভারতের অপরাধ হিসেবে স্বীকৃত নয় কিন্তু। ঠিক আছে, যদিও এটি একটি বিতর্কিত বিষয় এবং অনেক সংগঠন এবং বিশেষজ্ঞ বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অধীনে এটি কি বলছে দেখো, গার্হস্থ্য সহিংসতা হিসেবে বিবেচিত হতে পারে। মানে এখনো পর্যন্ত হয়নি কিন্তু এটা নিয়ে চলছে মামলা। বোঝা গেল? ওকে, অ্যাসিড অ্যাটাক্ট দণ্ডনীয় কোন ধারায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাসিড অ্যাটাক্ট দণ্ডনীয় কোন ধারায়? এটা কিন্তু অপশান এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ 326A। আইপিসি ধারা 326A অ্যাসিড হামলার জন্য শাস্তির বিধান করে। এই ধারা কত সালে শুরু হয়েছিল? 2013 সালে যুক্ত করা হয়েছিল। কিন্তু অ্যাসিড হামলার জন্য শাস্তি কমপক্ষে কত বছরের হয় না 10 বছরের কারাদণ্ড, যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে এবং জরিমানাও লাগবে। ধারা 326B অ্যাসিড নিক্ষেপের চেষ্টার জন্য শাস্তির বিধান করে। তাহলে 26A হচ্ছে যে তোমার অ্যাসিড অ্যাটাক, আর 326B হচ্ছে যে তুমি অ্যাসিড নিক্ষেপ করছো বা চেষ্টা করছো, সেটার জন্য কিন্তু শাস্তির বিধান করবে। তাহলে সরকারি অ্যাসিড বিক্রয় নিয়ন্ত্রণ এবং কি বলছে দেখো, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশিকা জারি করেছে। বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন দেখো, স্টকিং অপরাধ আইপিসির কোন ধারায়? এক্ষুনি করলাম, তাহলে স্টকিং অপরাধ কোন ধারায় হবে? 354D। আইপিসি 354Dতে স্টকিং অপরাধ রয়েছে। আইপিসি 354D স্টকিং বা পিছু ধাওয়া করার যে অপরাধের জন্য শাস্তির বিধান করে। এই ধারা 2013 সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যুক্ত করা হয়েছিল। স্টকিং মানে কোনো নারীকে অনুসরণ করা বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা যখন সে তা চায় না, মানে চায় না তার বিরুদ্ধেও, তা সত্ত্বেও তুমি যদি তাকে অনুসরণ করছো বা যোগাযোগ করার চেষ্টা করছো, তাহলে কিন্তু সেটা একটা স্টকিং হচ্ছে। স্টক করে না, বলে না কথায় যে এ পেছনে পেছনে আসছিল তবে স্টক করছিল, তো কিন্তু এইটাও এক ধরনের কি না দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, কত নম্বর ধারায় আছে এটা? 354D নম্বর ধারায় রয়েছে। প্রথম অপরাধের জন্য শাস্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা
পরবর্তী অপরাধের জন্য 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে দেখো আসা যাক, কি বলছে দেখো, বলছে অনার কিলিং প্রধানত কোন কারণের জন্য হয়? এটা অবশ্যই পারিবারিক সম্মানের জন্য অনার কিলিং হয়ে থাকে। ঠিক আছে, শিক্ষা কৃষিকাজ হবে না, শিক্ষা হবে না, কৃষিকাজও হবে না, সরকারি নীতি হবে না, এটা পারিবারিক সম্মান, অনার কিলিং। হ্যাঁ, এটা মানে কি দেখো, অনার কিলিং বা সম্মান হত্যা ঘটে যখন পরিবার বা সম্প্রদায়ের সদস্যরা মনে করে যে একজন ব্যক্তি, সাধারণত এগুলো নারীরাই হয় আর কি, পরিবারের সম্মান কলঙ্কিত করছে। এটি সাধারণত অন্তর্ধর্মীয় এবং অন্তর্জাতি বিবাহ বা প্রেমের সম্পর্ক বা ঐতিহ্যবাহী নিয়ম লঙ্ঘনের কারণে ঘটে। এটি একটি গুরুতর অপরাধ এবং আইপিসির মানে ধারা অধীনে হত্যা হিসেবে শাস্তিযোগ্য। ঠিক আছে, সুপ্রিম কোর্ট এটিকে বর্বর এবং অসম্মানজনক বলে অভিহিত করেছেন। বোঝা গেল? নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের উদাহরণ। ঠিক আছে, কোনগুলো হবে না বলছে কি বলতে চাইছে দেখো, ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের উদাহরণ চেয়েছে। ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত স্পর্শ একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, অশ্লীল মন্তব্য, তারপরে হুমকি, এগুলো সবগুলোই কিন্তু একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের উদাহরণ। বোঝা গেল? ওকে, কর্মক্ষেত্রে যে হয়রানি হচ্ছে বিভিন্ন রূপে, তার মধ্যে এক হচ্ছে যে শারীরিক হয়রানি হচ্ছে। ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত স্পর্শ হচ্ছে, আলিঙ্গন বা চুম্বন। ঠিক আছে, 2 নম্বর দেখো মৌখিক হয়রানি, মানে অশ্লীল মন্তব্য করা, যৌন প্রকৃতির কৌতুক বা প্রস্তাব দেওয়া। তারপরে হচ্ছে অমৌখিক হয়রানি, যেমন অশ্লীল ইশারা করা, যৌন প্রকৃতির ছবি প্রদর্শন করা। ঠিক আছে, এগুলো হয়। এছাড়াও কি হয় দেখো, কোয়াইড প্রো কিউ, ঠিক আছে, কোয়াইড প্রো কিউ, যৌন সুবিধার বিনিময়ে চাকরি বা পদোন্নতির প্রস্তাব বা হুমকি দেওয়া। ঠিক আছে, পিওএসএইচ অ্যাক্ট এই সবগুলোকে কিন্তু যৌন হয়রানির হিসেবে সংজ্ঞায়িত করছে। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে যৌন সুবিধার বিনিময়ে চাকরি বা পদোন্নতির প্রস্তাব যেটা, সেটা কিন্তু কুইড প্রো কিউ। ওকে, তাকে কি বলা হয় না, কুইড প্রো কিউ বলা হয়, এটা কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট দেখো, ট্রাফিকিং প্রহিবিশন কোন আইপিসির ধারায় পড়ে? 370 নম্বর ধারায় পড়ে। হ্যাঁ, 370 নম্বর মানব পাচার, মানে মানব যে পাচার হচ্ছে নিষিদ্ধ করে। এবং তাহলে কি বলেছে দেখো, না ট্রাফিকিং প্রহিবিশন কোন আইপিসির ধারায় বলছে, মানে 370 ধারায় হচ্ছে। 370 ধারা কি বলছে, মানব পাচার নিষিদ্ধ করে এবং শাস্তির বিধান করে। ওকে, এই ধারা 2013 সালে সংশোধিত হয়েছিল। ঠিক আছে, আর ধারায় 2070-এ কী বলতে চাইছে দেখো, মানব পাচারের জন্য 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং জরিমানা বিধান করছে। আর 370-এ একাধিক ব্যক্তি পাচারের জন্য আরও কঠোর শাস্তির বিধান করে। মানব পাচার শোষণের উদ্দেশ্যে ব্যক্তিকে নিয়োগ, পরিবহন, স্থানান্তর, আশ্রয় বা গ্রহণ করা, এগুলোই হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে আসছি, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ রিপোর্ট কারা বাধ্যতামূলক, মানে রিপোর্ট যেটা করেছে, রিপোর্ট করা বাধ্যতামূলক কোন আইনে? বুঝতে পারো, মানে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ রিপোর্ট করা বাধ্যতামূলক কোন আইনে? না, এটা হচ্ছে যে পস্কো অ্যাক্ট দ্বারা হয়। যেখানেই আমরা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হয়, এইসব হয়, সেগুলো কিন্তু রিপোর্ট করছে কোথায় না, পস্কো যে অ্যাক্ট রয়েছে বাচ্চাদের বা শিশুদের, সেইখানে আমরা এইটা কিন্তু রিপোর্ট করব। ওকে, পস্কো অ্যাক্ট আমরা এর আগেও পড়েছি। এর মধ্যে কি বলতে চাইছে দেখো তো, পস্কো অ্যাক্ট, এটার ফুল ফর্ম যদি বলতে চাই তাহলে কি আছে না, প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স। ওকে, এই অ্যাক্টটা কিন্তু 2012 সাল মানে 12 সালে তৈরি হয়েছিল, 12 সালে লাগু করা হয়েছিল। এই অ্যাক্ট অনুযায়ী কি বলছে, যে কেউ শিশু যৌন নির্যাতন সম্পর্কে জানে বা সন্দেহ করে তার রিপোর্ট করা বাধ্যতামূলক। বোঝা গেল? এইবারে রিপোর্ট না করলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় হতে পারে। এই বিধান শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের দায়বদ্ধ করতে সাহায্য করে। বোঝা গেল? মানে দণ্ডনীয় অপরাধ এক ধরনের আর কি, অপরাধীদের শাস্তি দেওয়ার সাহায্য করে। রিপোর্ট পুলিশ বা স্পেশাল জুভেনাইল যে পুলিশ ইউনিট, এদেরকে করা যেতে পারে। ঠিক আছে,
ওকে, নেক্সট প্রশ্নে আসা দেখ, হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে পড়ে না কোনটা? জোরপূর্বক শ্রম, না অঙ্গ ব্যবসা, না বাল্যবিবাহ, না স্বতঃস্ফূর্ত ভ্রমণ? এইটা কিন্তু হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে পড়ে কি না জোরপূর্বক শ্রম, তারপরে অঙ্গ ব্যবসা, তারপরে বাল্যবিবাহ। বাট স্বতঃস্ফূর্ত ভ্রমণ এটা কিন্তু কি না হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে পড়ে না। স্বতঃস্ফূর্তভাবে ভ্রমণ করছি আমরা, বোঝা গেল? বাকিগুলো কিন্তু এখানে পড়ে। আচ্ছা, এর মধ্যে দেখো আমরা হিউম্যান ট্রাফিকের মধ্যে আরও কিছু পড়ে, যেমন হচ্ছে যে যৌন শোষণ আছে, তারপরে ভিক্ষাবৃত্তি রয়েছে, বাল্যবিবাহ, ঠিক আছে? এগুলো কিন্তু আরও এক্সট্রা পয়েন্ট আমরা অ্যাড করেছি এখানে, ঠিক আছে? নেক্সট আসছি প্রশ্নে, আইপিসি 354A সম্পর্কিত কি? যৌন হেনস্থা হচ্ছে যে রাইট অ্যান্সার। ধর্ষণ, না পণ, না হত্যা, এগুলো একটাও হবে না। যৌন হেনস্থা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 354A যৌন হয়রানির জন্য শাস্তি দেওয়ার বিধান করছে, অনলি ফর যৌন হয়রানির জন্য, সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য 354A আমাদের কিন্তু শাস্তি দেয়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য। বলছে এই ধারা 2013 সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যুক্ত করা হয়েছিল। এটি 4 ধরনের যৌন হয়রানি সংজ্ঞায়িত করছে। কি কি 4 ধরন? এক হচ্ছে যে শারীরিক যোগাযোগ বা অগ্রগতি। 2 নম্বর কি বলছে দেখো, যৌন সুবিধার দাবি বা অনুরোধ। 3 নম্বর বলছে যৌন প্রকৃতির মন্তব্য করা। আর 4 নম্বর কি বলছে, পর্নোগ্রাফি প্রদর্শন করা। শাস্তি 1 বছর থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ড হয় এবং জরিমানা হয়। বোঝা গেল? তাহলে এই ধারা অনুযায়ী কিন্তু আমরা 4 রকমের যৌন মানে হয়রানির কেস দেখতে পেলাম। বোঝা গেছে? ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, মানে শুধুমাত্র এই কোশ্চেনটাই তুলে দিল এরকম নয়, অন্য কিছু কোশ্চেনও থাকতে পারে। এই 4টে অপশানের মধ্যে অন্য কিছু অপশান থাকতে পারে। বোঝা গেল? তাই আমাদেরকে এই 4টে অপশানও মনে রাখতে হবে। আইপিসি 354A এটা কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই পড়ছে এবং শিশু এবং নারীর কল্যাণের জন্য। বোঝা গেছে? নেক্সট, আইপিসি 509 শাস্তি দেয় কাদেরকে? কিসের জন্য শাস্তি দেয়? না নারীদেরকে অপমান করার জন্য শাস্তি দেয়। ঠিক আছে, আইপিসি 509 হচ্ছে যে নারীদেরকে অপমান করতে শাস্তি দেয়। যেমন 509 নারীর মর্যাদা অপমান করার উদ্দেশ্যে শব্দ, ইশারা বা কাজের জন্য শাস্তির বিধান করে। এর মধ্যে রয়েছে অশ্লীল মন্তব্য রয়েছে, তারপরে ইউটিজিং রয়েছে, ঠিক আছে, তারপরে অশ্লীল ইশারা রয়েছে, অন্য কোনো আচরণ যা নারীর গোপনীয়তা লঙ্ঘন করে বা তাকে অপমান করে। শাস্তি 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা বা উভয়ই হতে পারে। এটি একটি জ্ঞেয় এবং জামিনযোগ্য অপরাধ। বোঝা গেল? মানে এটা 509, মানে এখানে আমাদেরকে কেন পড়তে হচ্ছে এই আইপিসি 509, যে সেটা কিন্তু একমাত্র নারীদেরকে অপমান করলেই তুমি শাস্তি পাবে। বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে সেফ সিটি প্রজেক্ট কার সুরক্ষার জন্য? শিশু, নারী, বৃদ্ধ, না ট্রান্সজেন্ডার? অবশ্যই এটা নারীর সুরক্ষার জন্য সেফ সিটি প্রজেক্ট করা হয়েছে। সেফ সিটি প্রজেক্ট নির্ভয়া ফান্ড এর অধীনে চালু করা হয়েছিল, যা শহরে নারীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হয়েছে। আর এই প্রকল্পের অধীনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেমন 1 হচ্ছে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রাস্তার মধ্যে। 2 হচ্ছে যে উন্নত রাস্তার আলো, মানে রাস্তার আলোকে উন্নত করা, ঠিক আছে। 3 নম্বর কি না জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা করা। 4 নম্বর কি না মহিলা হেল্পলাইন, রাস্তায় হেল্পলাইনের ব্যবস্থা করা। 5 নম্বর কি পুলিশ যে টহল বৃদ্ধি করা, পুলিশদের টহল কিন্তু রাস্তায় বৃদ্ধি করেছে। 6 নম্বর কি সচেতনতা প্রচার করা। হ্যাঁ, এটি দিল্লি, মুম্বাই, কলকাতা সহ বিভিন্ন শহরে বাস্তবিত হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট এটা একটা। হ্যাঁ, ওকে, এটা কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে সেফ সিটি প্রজেক্ট কার সুরক্ষার জন্য না এসে যদি বলে সেফ সিটি প্রজেক্ট কী কী জরুরি ব্যবস্থা প্রদান করে, তার মধ্যে কয়েকটা অপশন দিয়ে দিল। তার মধ্যে একটা অপশন দিয়ে দিল ধরো সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে, তাহলে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, মানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে। আচ্ছা, নেক্সট দেখো সাইবার স্টকিং এক ধরনের কি, মানে কোন ধরনের অপরাধ? এটা কিন্তু অনলাইন অনুসরণের একটা অপরাধ। এক্ষুনি আগে পড়লাম সাইবার স্টকিংটা কি না অনলাইন অনুসরণ করার জন্য। সাইবার বুলিংটা কি না থ্রেড করার জন্য, অনলাইনে থ্রেড দেওয়ার জন্য, ঠিক আছে। আর মরফিংটা কি বলো তো? মরফিংটা কি বলেছিলাম? কমেন্ট করে জানাও। মরফিংটা আমরা কি বলেছিলাম?
মরফিং, মরফিংটা কি বলেছিলাম কমেন্ট করে আমাদের জানাও, ঠিক আছে, কমেন্ট করে জানাও মরফিং আমরা কি বলেছিলাম। ওকে, নেক্সট দেখো অনলাইন অনুসরণ করছে সাইবার স্টকিং। হ্যাঁ, এটা হচ্ছে যে ইন্টারনেট বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করে কাউকে অনুসরণ বা হয়রানি বা ভয় দেখানো। এর মধ্যে রয়েছে বরাবর, হ্যাঁ কী বলছে দেখো, অবাঞ্ছিত ইমেল বা বার্তা পাঠানো, যেগুলো স্প্যাম ইমেল বলা হয়, অবাঞ্ছিত ইমেল বা বার্তা পাঠানো। তারপরে সোশ্যাল মিডিয়া অনুসরণ বা মন্তব্য করা বা অনলাইন ব্যক্তিগত তথ্য প্রদান করা। 4 নম্বর হুমকি বা অপমানজনক বার্তা পাঠানো। এটি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 এবং IPC 354D এর অধীনে শাস্তিযোগ্য। এই সাইবার স্টকিংটা আমরা আর আগেও পড়লাম, যেটা কত ধারাতে রয়েছে, 354D নম্বর ধারাতে রয়েছে সাইবার স্টকিং রয়েছে, তারপর কি বলেছে না, সাইবার হচ্ছে বুলিং রয়েছে, আর হচ্ছে মরফিংও রয়েছে। এর মধ্যে 3টে জিনিস রয়েছে, স্টকিং, প্রথম নম্বর হচ্ছে স্টকিং, 2 নম্বর হচ্ছে যে বুলিং, 3 নম্বর হচ্ছে কি মরফিং। ওকে, আর এই স্টকিংয়ের মধ্যে শুধুমাত্র ওই যে বললাম না অনলাইন অনুসরণ করা, অনলাইন অনুসরণের মধ্যে কি কি রয়েছে দেখো, অবাঞ্ছিত হচ্ছে যে মেল পাঠানো, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অনুসরণে মন্তব্য করছে বা অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রদান করা বা হুমকি বা অপমানজনক বার্তা পাঠাচ্ছে। এটা কিন্তু কোন অ্যাক্টে রয়েছে না, এটা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 রয়েছে, আর এটা হচ্ছে IPC 354D অধীনে শাস্তিযোগ্য। নেক্সট প্রশ্নে আসা যাক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এটা আমি দুবার রিপিট করলাম। ওকে, নেক্সট বলছে দেখো সেকশন 375 কি সম্পর্কিত। 375 হচ্ছে ধর্ষণ সম্পর্কিত, ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু একটি ধর্ষণ সম্পর্কিত। হ্যাঁ, 375 ধর্ষণ সংজ্ঞায়িত করছে এবং এটি বলে যে একজন পুরুষ ধর্ষণ করছে বলে বলা হয় যদি সে একজন নারীর সাথে তার সম্মিত ছাড়া, মানে কি বলতে চাইছে, সম্মতি ছাড়া, নারীর সম্মতি ছাড়া যদি একজন পুরুষ একজন নারীকে ধর্ষণ, মানে একজন নারীকে করে ভয় দেখিয়ে, প্রতারণা করিয়ে, অক্ষমতার সুযোগ নিয়ে যৌন হেনস্থা করে বা যৌন সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু সেটা এক ধরনের ধর্ষণ। বোঝা গেল? এটা কিন্তু 18 বছর বয়সের কম বয়সী যেগুলো হয়, 18 বছরের কম বয়সী মেয়েদের সাথে সম্পর্ক সম্মতি থাকলেও ধর্ষণ। এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি 18 বছরের নিচে আছো একটা মেয়ে, তার সম্মতি আছে যে আমরা যৌন সম্পর্কে লিপ্ত হব, কিন্তু তুমি যদি যৌন সম্পর্কে লিপ্ত হয়েছো, সেটাও কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, সেকশন 375 দ্বারা সেটা কিন্তু একটা ধর্ষণ। বোঝা গেল? এই ধারা 376 কি বলছে দেখো, ধর্ষণের জন্য শাস্তির বিধান করে 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। 376-এ ধর্ষণের জন্য যে শাস্তি সেইটা লেখা আছে, আর 375 হচ্ছে যে ধর্ষণ সম্পর্কিত। ক্লিয়ার করলাম? মানে সম্মতি ছাড়া যদি কোনো পুরুষ স্ত্রীকে বা কোনো পুরুষ নারীকে, 18 বছরের বেশি বয়সী নারীকে, ঠিক আছে, অক্ষমতার সুযোগ নিয়ে, ভয় দেখিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে সেটা কিন্তু একটা ধর্ষণ। ওকে, নেক্সট, ইফটিজিং এর সমতুল্য কোন আইপিসির ধারা? ইফটিজিং মানে অ্যাকচুয়ালি বলতে চাই যে প্রশ্নটা, ইফটিজিং আইপিসি কোন ধারায় পড়ে না, 509 নম্বর ধারায় ইফটিজিং পড়ছে। ইফটিজিং কি বলছে দেখো, সাধারণত IPC ধারা 509-এর অধীনে আসে, যা নারীর মর্যাদা অপমান করার উদ্দেশ্যে শব্দ, ইশারা, কাজের জন্য শাস্তির বিধান করে। এছাড়াও গুরুতর ক্ষেত্রে ধারা 354, নারীর মর্যাদা লঙ্ঘনের উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ, বা ধারা 354-এ যৌন হয়রানি প্রযোজ্য হতে পারে। ইফটিজিং একটি গুরুতর সমস্যা যা নারীর নিরাপত্তা এবং মর্যাদা লঙ্ঘন করে। বোঝা গেছে? ওকে, এখানে কিন্তু অনেক প্রশ্ন আসতেই পারে, ভালো করে কিন্তু এই ব্যাখ্যা যেগুলো রয়েছে ভালো করে কিন্তু তোমরা একটু দেখে যাবে। আমরা এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কিন্তু পিডিএফটি ভালো করে ব্যাখ্যাগুলো পড়ে গেলেই যথেষ্ট, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, একদম কনফার্ম থাকো তোমরা। কারণ আমরা শুধুমাত্র কোয়েশ্চেনের MCQর অ্যান্সার পড়ছি না, তা সত্ত্বেও আরও এক্সট্রা যে ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু পড়ছি, সেই জন্য বলছি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে
ফোর্সড ম্যারেজ কোনটির উদাহরণ? ফোর্সড ম্যারেজ কোনটির উদাহরণ? স্বাধীনতা, না সহিংসতা, না মানব পাচার, না দান? অবশ্যই সহিংসতার উদাহরণ ফোর্সড ম্যারেজ। ফোর্স ম্যারেজ বা জোরপূর্বক বিবাহ নারীর প্রতি সহিংসতার একটি রূপ। এটি ঘটে যখন একজন ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করতে বাধ্য করা হয়। ঠিক আছে, এর মধ্যে রয়েছে শারীরিক বল, মানসিক চাপ আর প্রতারণা বা হুমকির ব্যবহার করা। জোরপূর্বক বিবাহ ব্যক্তির স্বাধীনতা, মর্যাদা ও মানবাধিকার লঙ্ঘন করে। এটি বাল্যবিবাহ, মানব পাচার এবং গার্হস্থ্য সহিংসতার সাথে সম্পর্কিত হতে পারে। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলছে? সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটিতে কত শতাংশ মহিলা সদস্য থাকতে হবে? কত শতাংশ মহিলা সদস্য থাকতে হবে? 50% কিন্তু মহিলা সদস্য থাকতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে POSH অ্যাক্ট 2013 অনুযায়ী ইন্টারনাল যে কমপ্লেন্ট কমিটি রয়েছে ICCতে, বলছে কমপক্ষে অর্ধেক, দ্যাট ইজ 50% সদস্য মহিলা হতে হবে। ICCতে কমপক্ষে 4 সদস্য থাকতে হবে, তার মধ্যে একজন মহিলা সিনিয়র কর্মচারী, দুইজন হচ্ছে যে কি থাকবে না কর্মচারী যারা নারী অধিকার বিষয়ে সংবেদনশীল হবে। আর 3 নম্বর কি বলছে? একজন বাহ্যিক সদস্য যিনি নারী অধিকার বিষয়ে অভিজ্ঞ হবেন। এই গঠন নিশ্চিত করে যে অভিযোগ নিরপেক্ষভাবে এবং সংবেদনশীলভাবে পরিচালনা করা হয়। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন দেখো। বলছে গার্হস্থ্য সহিংসতার মানে প্রোটেকশন অর্ডার দেয় কে? তাহলে গার্হস্থ্য সহিংসতায় প্রোটেকশন যে অর্ডার সেটা কে দেয়? পুলিশ দেয়, না ম্যাজিস্ট্রেট দেয়, না NGO দেয়, না পঞ্চায়েত দেয়? এটা অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ ম্যাজিস্ট্রেট দেয়। কি বলছে দেখো না, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুযায়ী ম্যাজিস্ট্রেট প্রোটেকশন অর্ডার জারি করতে পারেন। এই আদেশ কি বলছে? অভিযুক্ত নির্যাতিতা নারী বা তার সন্তানদের বিরুদ্ধে কোনো সহিংসতা বা হুমকি বা যোগাযোগ করতে নিষেধ করছে। বোঝা গেল? ম্যাজিস্ট্রেট রেসিডেন্স অর্ডার বা বাসস্থানে থাকার অধিকার। তারপরে কি বলছে দেখো না, মনিটারি রিলিফ, দ্যাট ইজ আর্থিক সহায়তা, কাস্টাডি অর্ডার, দ্যাট ইজ সন্তানের হেফাজত, এবং কি বলেছে দেখো, বলছে কম্পেনসেশন অর্ডার, দ্যাট ইজ ক্ষতিপূরণ এবং জারি করতে পারেন। তাহলে ম্যাজিস্ট্রেট এখানে কি কি জিনিস করতে পারে সে নিয়ে এখানে আলোচনা করেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। অ্যাসিড ভিকটিম ক্ষতিপূরণ দেয় কাদের? না পরিবার, না রাজ্য সরকার, না NGO, না কর্পোরেশন? অ্যাসিড ভিকটিম কিন্তু ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার। ঠিক আছে, তাহলে অ্যাসিড হামলার শিকারদের ক্ষতিপূরণ রাজ্য সরকার প্রদান করে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাসিড হামলার শিকারদের কমপক্ষে 3 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। এছাড়াও তারা বিনামূল্যে চিকিৎসা, পুনর্বাসন সেবা, আইনি সহায়তা পাওয়ার অধিকারী। কেন্দ্র সরকার নির্ভয়া ফান্ড এর অধীনে অ্যাসিড হামলার শিকারদের কি বলছে সহায়তার জন্য প্রকল্প চালু করেছে। নেক্সট কোয়েশ্চেন আসি। নেক্সট কোয়েশ্চেন দিয়ে বলছে দেখো, CEDAW এর পূর্ণ রূপ কি? মানে এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে দেখো, কনভেনশন অন এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। ঠিক আছে, বড় হলেও কিন্তু খুব সুন্দর একটা নাম লাগছে না? ওকে, এটা কি জিনিসটা? না এটা হচ্ছে যে 1979 সালে জাতিসংঘ দ্বারা গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। বোঝা গেছে? এটি নারীর অধিকারের জন্য একটি বিল অফ রাইটস হিসেবে বিবেচিত। তাহলে বিল অফ রাইটস হিসেবে কিন্তু এটা একটা পরিচিত, বিল অফ রাইটস হিসেবে এটা পরিচিত, মানে BR হিসাবে এটা কিন্তু পরিচিত, বিল অফ রাইটস হিসেবে পরিচিত। ওকে, ভারত 1993 সালে CEDAW অনুমোদন করেছে। তাহলে 1993 কিন্তু ভারত ইন্ডিয়া অনুমোদন করেছে। এই চুক্তি নারীর বিরুদ্ধে সকল ধরনের বৈষম্য দূর করার এবং লিঙ্গ সমতা অর্জনের জন্য রাষ্ট্রগুলির দায়িত্ব নির্ধারণ করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চুক্তি একটা। বোঝা গেল? ওকে, UN ওমেন প্রতিষ্ঠিত হয় কত সালে? 2010 সালে প্রতিষ্ঠিত হয়। UN ওমেন মানে দেখো ইউনাইটেড নেশনস
এন্ট্রি মানে এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। ইউএন ওমেনের ফুল ফর্ম যদি বলে তাহলে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফুল ফর্ম। হ্যাঁ, কি বলেছে দেখো, ইউনাইটেড নেশনস এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। 2010 সালে কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2011 সালে তা কার্যকর হয়েছিল। কার্যকর তাহলে কখন হয়েছিল না, কার্যকর হয়েছিল আপনাদের 2011 সালে। বোঝা গেল? এটি 4টি পূর্ববর্তী জাতিসংঘ সংস্থা একত্রিত করে তৈরি করা হয়েছে। ইউএন ওমেন লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে এবং বিশ্বব্যাপী নারীর অধিকার প্রচার করে। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, নেক্সট প্রশ্নে বলছে বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন 1995 কোন শহরে গৃহীত হয়? টোকিও, বেজিং, নিউ ইয়র্ক, লন্ডন। এটা কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে রয়েছে, বেজিংয়ের মধ্যে। ঠিক আছে, বেজিং শহরে গৃহীত হয়েছিল। এটা কি বলছে, এটা হচ্ছে 1995 সালে চীনের বেজিংয়ে অনুষ্ঠিত 4th ওয়ার্ল্ড কনফারেন্স অফ অন ওমেনের উপর একটা ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল। ঠিক আছে, গৃহীত হয়েছিল। এটি নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার জন্য একটি ব্যাপক কর্মপরিকল্পনা। এটি 12টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চিহ্নিত করে যেখানে পদক্ষেপের প্রয়োজন। দেখো কী কী 12টা জিনিস। এক হচ্ছে দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, সহিংসতা, তারপরে সশস্ত্র সংঘাত, তারপরে অর্থনীতি, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, মানবাধিকার, তারপরে গণমাধ্যম, পরিবেশ এবং কন্যা শিশু। এই 12টা হচ্ছে যে টোটাল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চিহ্নিত করেছিল। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে আসা যাক। বলছে এসডিজি 5 লক্ষ্যটা কি? এসডিজি 5-এর লক্ষ্য কি? লিঙ্গ সমতা করো, দারিদ্র্যও নয়, অর্থনীতিও নয়, জলবায়ু নয়, কি না লিঙ্গ সমতা। এসডিজি 5 মানে কি দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এসডিজির ফুল ফর্ম কি তাহলে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 5 হলো লিঙ্গ সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন। এর লক্ষ্য 2030 সালের মধ্যে অর্জনের জন্য নির্ধারিত। তাহলে এইটা এখনও লাগু হয়েছে, 2030-এর মধ্যে কি করতে বলছে না, এটা পরিপূর্ণ করতে বলছে। এসডিজি 5 এর লক্ষ্যগুলির মধ্যে রয়েছে সকল ধরনের বৈষম্য দূর করা, সহিংসতা বন্ধ করা, ক্ষতিকর প্রথা যেমন বাল্যবিবাহ, ঠিক আছে, এফজিএম নির্মূল করা, আর কি বলছে অবৈতনিক যন্ত্র গৃহস্থালী কাজের স্বীকৃতি দেওয়া, তারপরে কি বলছে সিদ্ধান্ত গ্রহণের সমান অংশগ্রহণ করা, প্রজনন অধিকার নিশ্চিত করা। আচ্ছা, এইখানে এফজিএম কথার অর্থ কি? কথার অর্থ কি? ঠিক আছে, কমেন্ট করে জানাও, কমেন্ট করো। বোঝা গেল? ওকে। নেক্সট বলছে দেখো, ইন্টারন্যাশনাল ওমেন ডে কত সালে হয়? কত সালে ইন্টারন্যাশনাল ওমেন ডে বলো? অবশ্যই সবাই জানে, 8ই মার্চ। তাহলে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর 8ই মার্চ পালিত করা হয়। এই দিনটি কি বলছে দেখো, নারীর সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজনৈতিক অর্জন উদযাপন করে, লিঙ্গ সমতার জন্য ত্বরান্বিত করার আহ্বান জানায়। জাতিসংঘ 1975 সাল থেকে এই দিনটি পালন করা হয়েছে। প্রতি বছর একটি থিম নির্ধারণ করা হয় যা বর্তমান চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার প্রতিফলিত করে। আচ্ছা, এই বছর তাহলে কী থিম ছিল সেটা আমাদের জানাও তো কমেন্ট করে। বোঝা গেছে? এই বছর মানে 2025-এ কী থিম চলেছিল সেটা আমাদের জানাও কমেন্ট করে। নেক্সট প্রশ্নে আসা যাক। ইউনেস্কো কোন ক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি প্রচার করে? শিক্ষা ক্ষেত্রে কিন্তু জেন্ডার ইকুয়ালিটি প্রচার করে। ইউনেস্কো ফুল ফর্ম আসতে পারে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, কি বলছে দেখো, অর্গানাইজেশন। প্রধানত শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ ক্ষেত্রে লিঙ্গ সমতা প্রচার করে। ইউনেস্কো মেয়েদের এবং নারীদের শিক্ষা, সম্মান, প্রবেশাধিকার সমান আর কি প্রবেশাধিকার নিশ্চিত করছে, নিশ্চিত করার জন্য কাজ করে। আর স্টেম শিক্ষায়, ঠিক আছে, স্টেম শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করে। এবং স্টেম এখনই একটু আগে পড়লাম স্টেমের ফুল ফর্মটা,
ঠিক আছে, কমেন্ট করে জানাও স্টেমের ফুল ফর্ম কী হবে। ওকে ওকে, শিক্ষা ব্যবস্থার লিঙ্গ স্টিরিওটাইপ দূর করার জন্য চেষ্টা করে। তাহলে ইউনেস্কো এক ধরনের কি সংস্থা, যেখানে শিক্ষা ব্যবস্থার লিঙ্গ বৈষম্য দূর করতে, মানে জেন্ডার ইনক্লুডিটি দূর করতে আমাদের কাজ করে। বোঝা গেছে, নর্মাল জিনিস। ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, আইএলও কনভেনশন 100 কী সম্পর্কিত? সমান মজুরি দিতে হবে, এই সম্পর্কিত। কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, সমান মজুরি দিতে হবে। হ্যাঁ, আইএলও ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে কী হবে, না ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশন বলছে 100, মানে দ্যাট ইজ 100। এটা 1951 সালে লাগু হয়েছে। সমান মূল্যের কাজের জন্য পুরুষ এবং নারী কর্মীদের সমান পারিশ্রমিক দিতে হবে আর কি, সম্পর্কিত এটা একটা অ্যাক্ট। বোঝা গেল? এই কনভেনশন কি বলছে, না এই ধরনের কনভেনশন কি করে, নিশ্চিত করে যে নারী পুরুষ একই কাজ বা সমান মূল্যের কাজের জন্য সমান বেতন পাবেন। ভারতে কিন্তু 1958 সালে এই কনভেনশন অনুমোদিত হয়েছে। এটি লিঙ্গ বেতন বৈষম্য দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মান। এটা একটা ইন্টারন্যাশনাল কিন্তু কনভেনশন। বোঝা গেল? আর এই ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী বেতন নারী আর পুরুষদের মধ্যে সমান থাকতে হবে, সমান যদি তারা কাজ করে। ঠিক আছে, নেক্সট বলছে অরেঞ্জ ডে প্রতি মাসের কোন দিনে ধরা হয়? 25 তারিখকে আমরা ধরি অরেঞ্জ ডে। কেন ধরি? না অরেঞ্জ ডে প্রতি মাসে 25 তারিখে পালিত হয় নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য, সচেতনতা বৃদ্ধি। ঠিক আছে, কর্ম ত্বরান্বিত করার লক্ষ্যে এটা কিন্তু আমাদের করা হয় প্রতি মাসে 25 তারিখে। এটি ইউএন ওমেন এর দ্যাট ইজ আন্ডারে পড়ছে কিন্তু, হ্যাঁ ইউএন ওমেনের আন্ডারে পড়ছে। আর 25 নভেম্বর আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস। আর পরের 16 দিন দ্যাট ইজ 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত সক্রিয়তা 16 দিন হিসেবে পালিত করা হয়। ঠিক আছে, আর কমলা রং একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক যা সহিংসতা মুক্ত করে, সেই জন্য আমরা এখানে অরেঞ্জ কালার নিয়ে থাকি। এই ব্যাখ্যাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্যাখ্যাটা আরেকবার পড়ে নেবে তোমরা। ঠিক আছে, ওকে নেক্সট কী বলছে দেখো, না গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট প্রকাশ করে কারা? WEF প্রকাশ করে। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF দ্বারা প্রতি বছর প্রকাশিত হয়। এই প্রতিবেদন বিশ্বব্যাপী লিঙ্গ বৈষম্য পরিমাপ করে এবং দেশগুলিকে র্যাঙ্ক করে। এটি 4টি মূল ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বিশ্লেষণ করে। 1 হচ্ছে অর্থনৈতিক অংশগ্রহণ এবং সুযোগ, 2 হচ্ছে শিক্ষাগত অর্জন করা, আর 3 হচ্ছে স্বাস্থ্য এবং বেঁচে থাকা, 4 হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন। এই প্রতিবেদন নীতি নির্ধারক এবং সংগঠনগুলিকে লিঙ্গ সমতা উন্নত করার জন্য পদক্ষেপ নিতে সাহায্য করে। আচ্ছা, আমাদেরকে তোমরা বলো যে WEF দ্বারা, হ্যাঁ গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী, তাহলে এই যে লিঙ্গ বৈষম্য পরিমাপ করছে এবং দেশগুলি র্যাঙ্ক করছে না, তাহলে 1 নম্বর র্যাঙ্কে কে আছে? 1 নম্বর যে র্যাঙ্ক, তার মধ্যে কোন দেশ পড়ছে? ঠিক আছে, কোন দেশ 1 নম্বর র্যাঙ্কে রয়েছে? কমেন্ট করে জানাও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইউএন ডিক্লারেশন অন ভায়োলেন্স এগেনস্ট ওমেন গৃহীত হয় কত সালে? 1993 সালে গৃহীত হয়েছিল। ডিক্লারেশন অন এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন জাতিসংঘ মানে সাধারণ পরিষদ দ্বারা 1993 সালে গৃহীত হয়েছিল। ঠিক আছে, এটি নারীর প্রতি সহিংসতাকে সংজ্ঞায়িত করে এবং এটি একটি মানবাধিকার লঙ্ঘন হিসেবেও স্বীকৃতি দেয়। বোঝা গেছে? এই ঘোষণা কি বলছে দেখো, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নির্মূল করার জন্য রাষ্ট্রগুলির দায়িত্ব নির্ধারণ করে এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানায়। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন বলছে দেখো, SDG 5.2 এর লক্ষ্য কি? আমরা এক্ষুনি পড়লাম SDG 5 এর লক্ষ্যটা, SDG 5 এর লক্ষ্যটা এক্ষুনি পড়লাম। এইবারে আসছি SDG 5.2 এর লক্ষ্য কি হবে? না দারিদ্র্য হ্রাস করা, না নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, না পরিবেশ সুরক্ষা রাখা, না কর্মসংস্থান? অবশ্যই বি অপশন রাইট অ্যান্সার, নারীর প্রতি সহিংসতা বন্ধ করা। SDG 5.2 এর লক্ষ্য সকল নারী এবং মেয়েদের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতা দূর করা, যার মধ্যে রয়েছে পাচার, যৌন এবং অন্যান্য ধরনের শোষণ। এটি সরকারি এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে সহিংসতা অন্তর্ভুক্ত করে। এই লক্ষ্য অর্জনের জন্য আইন প্রণয়ন, নীতি বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি করা,
সেবা প্রদান প্রয়োজন। ঠিক আছে, এটা লক্ষ্যটা যদি আমরা দেখি, এটি লিঙ্গ সমতা অর্জনের একটি মূল উপাদান। ঠিক আছে, আচ্ছা, ফেমিনিজম এর প্রধান লক্ষ্য কী? ফেমিনিজমের প্রধান লক্ষ্য কী? শুধু নারীর নেতৃত্ব, না লিঙ্গ সমতা, না পুরুষ আধিপত্য, না ধর্মীয় স্বাধীনতা? অবশ্যই বি অপশন রাইট অ্যান্সার, দ্যাট ইজ লিঙ্গ সমতা। ফেমিনিজম বা নারীবাদ একটি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন যার প্রধান লক্ষ্য হলো লিঙ্গ সমতা অর্জন করা, মানে সমস্ত পুরুষ সমস্ত নারী এক, এটা বলতে চাইছে আর কি। ঠিক আছে, মানে সব জায়গায় সমান বেতন, যেমন হচ্ছে যে সেম কাজ যদি আমরা পুরুষ আর মহিলারা করি, তাহলে সেম কাজ সেম বেতন দুজনকেই যেন পায়। এটাই হচ্ছে যে এখানে লিঙ্গ সমতা বলতে বোঝা যাচ্ছে। একটি নারীর অধিকার এবং স্বাস্থ্য রক্ষা করে, একটি নারীর অধিকার ও স্বাস্থ্য রক্ষা করে এবং লিঙ্গভিত্তিক বৈষম্য, নিপীড়ন, সহিংসতার বিরুদ্ধে লড়াই করে। আর কি বলছে দেখো, না নারীবাদ শুধুমাত্র নারীর জন্য নয়, বরং সকল লিঙ্গের মানুষের জন্য সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করার লক্ষ্য রাখে। এটি পিতৃতান্ত্রিক কাঠামো বা লিঙ্গ স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ করে। ক্লিয়ার করলাম? ওকে, নেক্সট কি বলছে দেখো, 93 নম্বর প্রশ্নে বলছে জেন্ডার বাজেটিং কোন দেশের প্রথম উদ্ভাবন হয়? জেন্ডার বাজেটিং কোন দেশের প্রথম উদ্ভাবন হয়? এটা হচ্ছে জেন্ডার বাজেটিং কিন্তু অস্ট্রেলিয়াতে প্রথম উদ্ভাবন হয়েছে। জেন্ডার বাজেটিং নিয়ে আমরা একটু আগে পড়লাম। বাজেট বলছে লিঙ্গ বাজেট প্রথম কিন্তু 1980-র দশকে অস্ট্রেলিয়ার উদ্ভাবিত হয়েছিল। এটি একটি প্রক্রিয়া যেখানে সরকারি বাজেট লিঙ্গ দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা হয়। নারী এবং পুরুষদের চাহিদা পূরণের জন্য সম্পদ বরাদ্দ করা হয়। এরপরে এই ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং অনেক দেশ এটি গ্রহণ করে। ভারত 2005 থেকে 6 সালে জেন্ডার বাজেটিং শুরু করে। তারপরে কি আছে দেখো 94 প্রশ্নে বলছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশ করে কারা? না ইউএনডিপি এরা প্রকাশ করেছে কিন্তু জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। ওকে, ইউএনডিপির ফুল ফর্ম আসতে পারে, তাহলে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স দ্যাট ইজ জিআইআই, এটা কিন্তু ইউএনডিপি প্রকাশ করে। কি না ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের অংশ হিসেবে প্রকাশিত হয়। জিআইআই 3টি মাত্রায় লিঙ্গ বৈষম্য পরিমাপ করে। এক হচ্ছে প্রজনন স্বাস্থ্য, দ্যাট ইজ মাতৃমৃত্যুর হার এবং কিশোরীর জন্মহার। 2 হচ্ছে কি না ক্ষমতায়ন, দ্যাট ইজ সংসদীয় আসন এবং মাধ্যমিক শিক্ষা। আর 3 হচ্ছে কি না শ্রম বাজার, দ্যাট ইজ শ্রমশক্তিতে অংশগ্রহণ। এটি কিন্তু দেশগুলিকে কি করছে, লিঙ্গ সমতায় তাদের অগ্রগতি মূল্যায়ন করতে সাহায্য করছে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ইউএন সিকিউরিটি বলছে কাউন্সিল রিসলিউশন 1325 এর বিষয়ে, মানে এর বিষয়টা কি? কোশ্চেনটা বড় কিন্তু সুন্দর। নারী শান্তি ও নিরাপত্তা, এর বিষয় হচ্ছে যে নারী শান্তি ও নিরাপত্তা। তাহলে ইউএন সিকিউরিটি কাউন্সিল রিসলিউশন 1325-এ আমরা কি কি দেখতে পাই? নারী শান্তি এবং নিরাপত্তা দেখতে পাই। ইউএন সিকিউরিটি কাউন্সিল রিসলিউশন 1925 মানে 1325, হ্যাঁ, এটা হচ্ছে যে 2000 সালে লাগু করা হয়েছে। ওকে, নারী শান্তি এবং নিরাপত্তা সম্পর্কিত প্রথম কি বলেছে দেখো, প্রথম রেজলিউশন। হ্যাঁ, আর এটি স্বীকার করে যে সশস্ত্র সংঘাত নারীদের অসমভাবে প্রভাবিত করে এবং কি বলছে দেখো না শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ করে। আর এই রেজলিউশনে সংঘাতে নারীর সুরক্ষা, শান্তি এবং আলোচনায় নারীর অংশগ্রহণ এবং শাস্তি রক্ষায় নারীর ভূমিকা বৃদ্ধি আহ্বান জানায়। ঠিক আছে, তোমরা আরেকটু পড়ে নেবে ভালো করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট প্রকাশ করে কে? না ইউএনএফপিএ প্রকাশ করে। ইউএনএফপিএ এর ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে? না ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট প্রকাশ করছে ইউএনএফপিএ, ফুল ফর্ম হচ্ছে কি না ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউএনএফপিএ। ওকে, দ্বারা প্রতি বছর প্রকাশিত হয় ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট। আচ্ছা, এই প্রতিবেদন বিশ্ব জনসংখ্যা প্রবণতা এবং প্রজনন স্বাস্থ্য, লিঙ্গ সমতা, যুব উন্নয়ন সম্পর্কিত তথ্য বিশ্লেষণ প্রদান করছে। এটি জনসংখ্যা বা উন্নয়ন সম্পর্কিত নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রজনন অধিকার ও লিঙ্গ সমতা গুরুত্ব তুলে ধরে। ওকে, ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত প্রথম র্যাঙ্কে কে আছে? হ্যাঁ, তোমরা বলো কমেন্ট করে। ওকে, কমেন্ট করে জানাও কে আছে প্রথম র্যাঙ্কে।
সব থেকে বেশি জনসংখ্যা। ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। জেন্ডার প্রায়োরিটি ইন্ডেক্স প্রধানত ব্যবহৃত হয় কোথায়? না শিক্ষায় লিঙ্গ সমতা এইখানে ব্যবহৃত হয়। তাহলে জিপিআই, দ্যাট ইজ জেন্ডার প্রায়োরিটি ইন্ডেক্স, প্রধানত শিক্ষায় লিঙ্গ সমতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। এটি মেয়েদের এবং ছেলেদের মধ্যে শিক্ষার নথিভুক্ত, উপস্থিত এবং সমাপ্তির হার কি বলছে না তুলনা করে। জিপিআই 1 হলে কি বলছে দেখো না সমতা নির্দেশ করে, আর 1-এর বলছে বলছে কম হলে মেয়েদের অসুবিধা এবং 1-এর বেশি হলে ছেলেদের অসুবিধা নির্দেশ করে। আর ইউনেস্কো এবং অন্যান্য সংস্থা শিক্ষার লিঙ্গ বৈষম্য ট্র্যাক করতে জিপিআই ব্যবহার করে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে ভায়োলেন্স এগেনস্ট ওমেন ডে পালিত হয় কত সালে? অবশ্যই এটা পালিত হয় 25শে নভেম্বর, ভায়োলেন্স এগেনস্ট উমেন্স ডে। ইন্টারন্যাশনাল ডে ফর এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন্স, বা নারীর প্রতি সহিংসতার যেটা আছে নির্মূল আন্তর্জাতিক দিবস। ঠিক আছে, এটা প্রতি বছর কত না 25শে নভেম্বর পালিত হয়েছিল। জাতিসংঘ 1999 সালে এই দিনটি ঘোষণা করেছিল এবং এই তারিখটি 1960 সালে কি বলেছে দেখো মানে ভেবিনিকান রিপাবলিকে কি বলছে দেখো মিরাবাল বনেদের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে নির্বাচিত হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একবার নিজে পড়ে নিয়ে, ঠিক আছে, এই ব্যাখ্যাটা নিজে একবার পড়ে নিবে। এই দিন থেকে কি বলছে দেখো 16 দিনের সক্রিয়তা শুরু হয়, বা 10 ডিসেম্বর মানবাধিকার কি বলেছে মানবাধিকার দিবস শেষ হয়। 16 দিনের সক্রিয়তা 25 নভেম্বর থেকে একদম 16 দিন চলবে, 10 ডিসেম্বরে এটা শেষ হয়। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট 99 নম্বর প্রশ্ন দেখো না ইউএনআইসিইএফ কাজ করে শিশু অধিকার নিয়ে কাজ করে ইউএনআইসিইএফ। এটা ফুল ফর্ম কি না ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ওকে, এখানে কি বলছে দেখো শিশুদের অধিকার রক্ষা এবং তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করে। এটি শিশু স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা এবং জরুরি সহায়তা প্রদান করে। আর ইউএনআইসিইএফ লিঙ্গ সমতা প্রচার করে এবং মেয়েদের শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা কাজ করে। এটি বিশ্বব্যাপী 190টিরও বেশি দেশ এবং অঞ্চলে কাজ করে। ওকে, আর তারপরে লাস্ট প্রশ্ন আমাদের কি আছে দেখো ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সংখ্যা কি বলছে দেখো কটা? না ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সংখ্যা কিন্তু আমাদের এখানে 17টা। তার মধ্যে দেখো ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, দ্যাট ইজ এইচডিজিএস, এটা 17টি, মোট 17টি রয়েছে। তার মধ্যে দেখো এগুলি 2015 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 2030 সালের মধ্যে অর্জনের লক্ষ্য রয়েছে। ঠিক আছে, এবং এই লক্ষ্যগুলি দারিদ্র, ক্ষুধা, স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গ সমতা, জল, শক্তি, কর্মসংস্থান, অবকাঠামো, সমতা, তারপরে শহর, উৎপাদন, জলবায়ু, সমুদ্র, ভূমি, শান্তি এবং অংশীদারিত্ব, তারপরে কি আছে সহ বিভিন্ন ক্ষেত্রে কভার করে। বোঝা গেল? এই সমস্ত নিয়ে টোটাল কিন্তু আমরা এখানে 17টা জিনিস নিয়ে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তৈরি হয়েছে। ঠিক আছে, টোটাল 17টা জিনিস নিয়ে আমাদের এখানে তৈরি হয়েছে। আচ্ছা, আজকের মতো এখান পর্যন্তই। টোটাল আমরা রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে 100টি টপ মোস্ট 100টা কোশ্চেন করলাম। ঠিক আছে, নেক্সট যেটা আছে, নেক্সট আমাদের কি করতে হবে বলো? এই যে প্রশ্নগুলো রয়েছে না, এই প্রশ্নের প্রত্যেকটা পিডিএফ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা ডিসক্রিপশনে রয়েছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীকালে আমরা আসবো এনইপি সংক্রান্ত কিছু কোশ্চিন নিয়ে। সেটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এনইপি কোশ্চিনও থাকবে তার মধ্যে। ঠিক আছে, সিলেবাস অনুযায়ী। ওকে, চলো।